হ্যালো স্টুডেন্টস, আমি এর আগের ভিডিওতেও কোভিড-19 রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টপিকস তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যেগুলো আমাদের এই কন্ডিশনে নর্মাল অ্যাওয়ারনেসের জন্যও জানা দরকার এবং তার সাথে সাথেই তোমরা যারা নিটের অ্যাসপিরেন্টসরা আছো তাদের জন্য অবশ্যই এই টপিকগুলো মিনিমাম যেটুকু জেনে রাখা দরকার। নিট ইউজির এক্সামের জন্য আসতেই পারে এরকম কিছু টপিকের মধ্যে আমি স্ট্রাকচারসটা ডিসকাস করেছিলাম, ভাইরাসের স্ট্রাকচার বা তার কেন কি প্রিকশনসগুলো নিতে বলা হচ্ছে, তো সেগুলো কেন বলা হচ্ছে, সেগুলোর কিছু কারণ, কেন এটাকে প্যান্ডেমিক বলা হচ্ছে, নেমগুলো কি করে অ্যারাইজ করলো, এই টাইপের জিনিসগুলো দেখো কিছু টপিক আমি ডিসকাস করেছি। এবং আজকে আমি ডিসকাস করব এই ডিজিজটা কিভাবে স্প্রেড করছে হিউম্যান বডিতে, বা হিউম্যান বডিতে কীভাবেই বা অ্যাটাক করছে আর কি করে স্প্রেড করছে। এবং এটা আমি বেসিক্যালি এই কোভিড-19 মানে একদম বেসিক হিসাবে আমি বলবো, এবং সেটা কিন্তু তোমাদের ক্লাস 12th একটা চ্যাপ্টার আছে ওই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের, যেখানে দেখবে এনসিইআরটির একটা পেজ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ওখানে তোমাকে এই জিনিসটাই পড়তে হয় যে কি করে কোনো একটা ভাইরাস, যেটা নাকি রেট্রোভাইরাস হয়, সেটা হিউম্যান বডিতে অ্যাটাক করে এবং স্প্রেড করে। তো তাহলে আমরা এটাও একটা বেসিক ওখানে যেটা তোমাদেরকে বইতে বলা হয়েছে, মানে এনসিইআরটিতে যেটা প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে এইচআইভি। তো সেটা কি করে স্প্রেড করছে সেটা ওখানে দেওয়া আছে। তো আর আমি এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস নিয়ে বলছি, মানে মেন বেসিক কনসেপ্টটা সেম হবে, একদম মাইনিউটলি স্প্রেডিংয়ের যে পোর্শনসগুলো আছে সেগুলোকে যদি দেখতে চাই তাহলে সব মানে ভাইরাসের জন্যই কিছু ডিফারেন্স থাকবে, যে কোনটা কোন জিন্সের জন্য অ্যাকসেপ্টেন্ট, কোনটা অ্যাকসেপ্ট হবে না। তো কিন্তু একদম বেসিক যেটা ক্লাস 12th নলেজের জন্য তোমাদের দরকার, বা আমরা আশেপাশের সবার একটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য যে কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকের এটা কৌতূহল হতে পারে যে কিভাবে এটা স্প্রেড করছে। তো সেই জন্য বেসিক হিসাবে যেটুকু জানার দরকার আমি সেটা তোমাদেরকে বলছি, যেখানে তোমাদের যারা স্টুডেন্টসরাও দেখছো তোমাদের ক্লাস 12th ওই পোর্শনটা, মানে ভাইরাস কি করে বডিতে স্প্রেড করে সেই পোর্শনের ওই হিউম্যান হেলথ ডিজিজের পার্টটাও তোমাদের এটার সাথেই পড়া হয়ে যাবে। আর আমরা এই করোনা ভাইরাস কি করে স্প্রেড করছে তার একটা প্রিলিমিনারি আইডিয়াও পেয়ে যাব। তো চলো সেটা আজকে দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি রেট্রোভাইরাস লেখা আছে। রেট্রোভাইরাস মানে কি না, যে ভাইরাসগুলোর মেন জেনেটিক্যাল কম্পোনেন্ট আরএনএ হয় তাদের আমরা রেট্রোভাইরাস বলি। এবার রেট্রোভাইরাস, আরএনএ ভাইরাস সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা ডবল স্ট্র্যান্ডেড হতে পারে। এবার এখানে কি হয়েছে না, এই যে ভাইরাসটাকে নেওয়া হয়েছে সেখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড একটা ভাইরাসের পিকচার দেখো, এখানে আমি জাস্ট একদম সোজা হিসাবে ডায়াগ্রামেটিকভাবে দেখিয়েছি। তো এই ভাইরাসটাতে সিঙ্গেল স্ট্র্যান্ড দেখানো হয়েছে রেট্রোভাইরাস। ভাইরাসটা কি করবে দেখো, ভাইরাল আরএনএর একটা কোর কভারিং, প্রোটিনের একটা কভারিং, যেরকম আমরা করোনা ভাইরাসের যখন স্ট্রাকচার দেখলাম তো সেই তখনও করোনা ভাইরাসের স্ট্রাকচারে দেখেছি যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ওটা আরএনএ ভাইরাস, ও একটা প্রোটিন লেয়ার আছে, তো এরকম একটা কভারিং দেখছি। এবার এটা যখন অ্যানিম্যাল সেলে, ধরো হিউম্যান সেলই, তো অ্যানিম্যাল সেলসে অ্যাটাক করলো, কি করে করছে না, মনে আছে তোমাদের স্ট্রাকচার বলেছিলাম স্পাইক প্রোটিনস থাকে, শুধু কোভিড মানে করোনা ভাইরাস বলেই নয়, যে কোনো অ্যানিম্যাল ভাইরাসগুলো কি হয় না, অ্যানিম্যাল সেলসের সঙ্গে অ্যাটাক করার জন্য ওদের স্পাইক প্রোটিন প্রেজেন্ট থাকে, অ্যাঙ্কারেজে হেল্প করে, অ্যাটাচমেন্টে হেল্প করে। তো এই স্পাইক প্রোটিনসগুলো কি হলো, অ্যানিম্যাল সেলসে বাইন্ড করে গেল। তখন কি হবে, স্পাইক প্রোটিনের পরে এই কভারিংটা কিন্তু বডির ভেতরে এন্টার করবে না। স্পাইক প্রোটিনগুলো বা এই অ্যাঙ্কারের যে মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো জাস্ট সেল ওয়ালের সাথে, অ্যানিমেলসের জন্য সেল মেমব্রেন বলবো আমরা, তো সেল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ করে যাবে, করলে এই জেনেটিক্যাল মেটেরিয়ালটা মানে আরএনএটা দেখো বডির মধ্যে ওরা ইনসার্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যানিম্যাল সেলের এইটা হচ্ছে সাইটোপ্লাজমটা আমি বলতে চাইছি, এটা হলো সাইটোপ্লাজমটা। তাহলে অ্যানিম্যাল সেলের সাইটোপ্লাজমে এখন ভাইরাসের আরএনএটা এন্টার করে গেছে। এবার ভাইরাসের আরএনএটা এন্টার করে যাওয়ার পর কি করবে না, এর আরএনএটা এন্টার করে যাওয়ার পরে রিভার্স ট্রান্সক্রিপশন হবে, রিভার্স ট্রান্সক্রিপশন।
তোমরা জানো ট্রান্সক্রিপশনের মানে কি। ট্রান্সক্রিপশনের মানে হলো ডিএনএ থেকে আরএনএ ফর্মেশন, মানে মেন জেনেটিক মেটেরিয়ালটা যাদের ডিএনএ হয় তাদের সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, এবং আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হবে, যেটাকে আমরা ট্রান্সলেশন বলি। আর আলটিমেটলি প্রোটিন তৈরি হওয়া মানে সেই জেনেটিক্যাল কম্পোনেন্টার এক্সপ্রেশনটা আমরা পাবো। তো সেই জন্য তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে যদি আমরা ট্রান্সক্রিপশন বলি, আর এখানে জেনেটিক্যাল মেটেরিয়ালটা মেন হয়ে যাচ্ছে এদের আরএনএ, এরা আরএনএ থেকে ডিএনএ তৈরি করছে, মানে ব্যাপারটা রিভার্সে হচ্ছে, উল্টো দিকে হচ্ছে। তাই আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রসিডিওরটাকে এখানে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা হচ্ছে হোস্টের বডিতে, মানে ভাইরাসটা যে অ্যাটাক করলো হোস্ট বডিতে জেনেটিক্যাল মেটেরিয়াল আরএনএটা এন্টার করে গেল, তখন ওই আরএনএ কী করছে, হোস্টের ইমিউন সিস্টেমকে ব্লক করার চেষ্টা করছে, এবং হোস্টের ইমিউন সিস্টেমকে ব্লক করে হোস্টের যে মেটেরিয়ালসগুলো আছে সেখান থেকে নিউট্রিশন, সেখান থেকে মানে ওদের রিকোয়ারমেন্টসগুলোকে কালেক্ট করে রিভার্স ট্রান্সক্রিপশন পারফর্ম করছে। এবং রিভার্স ট্রান্সক্রিপশন পারফর্ম করে ওরা কী করলো, ডিএনএ তৈরি করলো। তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রসিডিওরকে বলছে রিভার্স ট্রান্সক্রিপশন। যে এনজাইমটা এই রিভার্স ট্রান্সক্রিপশনে হেল্প করবে, মেন যে এনজাইম, তাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কী করছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে ফেললো, এবং আরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হলো তাকে আমরা বলবো হচ্ছে দেখো সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। সি ফর কমপ্লিমেন্টারি, তাহলে এই আরএনএটার কমপ্লিমেন্টে তৈরি হয়েছে, তাই এটাকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ বলবো। এবার কি হবে, এই যে কমপ্লিমেন্টারি ডিএনএটা তৈরি হলো, সেই কমপ্লিমেন্টারি ডিএনএতে, ভালো করে শোনো, এগুলো আমি 12th যারা মেনলি পড়বে এই নিটের জন্য তাদেরকে বলে রাখি, কনসেপ্ট ক্লিয়ার করো। এই যে কমপ্লিমেন্টারি ডিএনএটা তৈরি হয়েছে, তখন কি হবে, এই কমপ্লিমেন্টারি ডিএনএর এমন কিছু সাইটস ফর্ম হবে, যে সাইটসগুলো কি হবে, হিউম্যান জিনোমের সঙ্গে অ্যালাইক, মানে সিমিলার হবে, যাতে অ্যাটাচমেন্টে সম্ভব হয়, পসিবল হয়। কেন না, এই কমপ্লিমেন্টারি ডিএনএটা চলে যাবে এই হিউম্যান সেল বা অ্যানিমেল, যে অ্যানিমেলটাকে অ্যাটাক করেছে সেই অ্যানিমেলের নিউক্লিয়াসে। আর আমরা জানি ইউক্যারিওটসের নিউক্লিয়াসে কি থাকে, মেন জেনেটিক্যাল কম্পোনেন্ট ক্রোমোজোম, মানে ক্রোমাটিন ফর্মে সেটা প্রেজেন্ট থাকে। তো সেই জন্য যেই কমপ্লিমেন্টারি ডিএনএটা ফর্ম হয়ে গেল, এবার এই কমপ্লিমেন্টারি ডিএনএর কিছু সাইটস ফর্ম হবে, যেটা কি হবে না, যে অ্যানিমেলটাকে অ্যাটাক করেছে, যে হোস্টটাকে অ্যাটাক করেছে ভাইরাসটা, তার জিনোমে যাতে ইজিলি এটা অ্যাটাচ হতে পারে বা মিক্সড হতে পারে। ওকে, তো তাহলে কি হচ্ছে, যে ধরো এটা যদি ছিল কি না কমপ্লিমেন্টারি ডিএনএটা এর সঙ্গে মিক্সড হয়ে গেল বা অ্যাটাচ হয়ে গেল। এবার কেন হবে না, হওয়ার জন্য স্পেসিফিক সাইট দরকার। যে কোনো কিছু, যে কোনো অ্যানিমেলসের, মানে যে কোনো ভাইরাসের কোনো ডিএনএ বা আরএনএ কিন্তু অ্যাটাচ হতে পারবে না যে কোনো হোস্টে। সেই জন্যই দেখবে আমরা বলি হোস্ট স্পেসিফিক ব্যাকটেরিয়া, হোস্ট স্পেসিফিক ভাইরাস, হোস্ট স্পেসিফিক ফাঙ্গাস, অর আমরা একসঙ্গে বলতে পারি হোস্ট স্পেসিফিক প্যাথোজেন। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, কখনো দেখেছি হিউম্যানের হতে বা আদার্স কোনো অ্যানিমেলসের হতে? সবসময় মনে রাখবে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো স্পেসিফিক হয়। এবার তোমাদের মাথায় এসে গেল যে করোনা ভাইরাস আমরা শুনছিলাম প্রথমে অ্যানিমেলসদের হচ্ছিল, বার্ডসদের হচ্ছিল, ব্লাডেড অ্যানিমেলসদের হচ্ছিল, তো সেক্ষেত্রে হিউম্যানসদের তো প্রথমে পাচ্ছিলাম, শুনিনি হচ্ছে, তাহলে হঠাৎ কেন হিউম্যানসদের মধ্যেও এটা স্প্রেড করা শুরু করলো? তার মানে হচ্ছে সেখানে একটা হিউজ কোনো মিউটেশন হয়েছে, যেখানে ওর মানে ভাইরাসটার এই সাসেপ্টিবিলিটি বা ক্যাপাসিটিটা চেঞ্জ হয়ে গেছে। যে সেটা আগে শুধু দেখতাম যে আদার্স অ্যানিমেলসদের অ্যাটাক করতো, হিউম্যানরা ওদের জন্য সাসেপ্টেবল ছিল না, কিন্তু নিউ যে স্ট্রেনটা এলো, যেটা এরকমভাবে প্যান্ডেমিক সিচুয়েশান ক্রিয়েট করলো, তো সেটা বা তার আগে থেকেই কি যে স্ট্রেনসগুলো কিছু রয়েছে যেগুলো হিউম্যানকে অ্যাটাক করা স্টার্ট করেছিল, তো তাদের মধ্যে সেই ভ্যারিয়েশনটা এসেছে, চেঞ্জেসটা এসেছে, মিউটেশনটা হয়েছে, যাতে ওরা ক্যাপাবেল হয়েছে কি না হিউম্যানকেও অ্যাটাক করতে পারে। তো সেই জন্য কিন্তু যতক্ষণ হোস্টটা সাসেপ্টেবল না হবে ওই প্যাথোজেনটার জন্য, তো সে ততক্ষণ কিন্তু ওই প্যাথোজেনটা ওদের মধ্যে অ্যাটাক করে ডিস্ট্রয় করে মানে ডিজিজ ক্রিয়েট করতে পারবে না। তো সেই যে ব্যাপারটা আসছে কোথা থেকে না, এই যে ধরো কমপ্লিমেন্টারি ডিএনএ এখানে ফর্মেশন হতে হয়েছিল, যদি কমপ্লিমেন্টারি ডিএনএ নাই হতো, এটা যদি কোনো ডিএনএ কন্টেনিং ব্যাকটেরিয়াও বা হতো, তো তার মানে তখনই ওটা জিনোম, মানে হোস্টের জিনোমের সঙ্গে মিক্সড হতে পারবে, যখন কি হবে না হোস্টের যে জিনোম, মানে যদি হিউম্যান হয় বা আদার্স কোনো অ্যানিমেলস বা প্ল্যান্টস হোক, তো তার জিনোমের সাথে কোনো সিমিলারিটি কিন্তু ওই ভাইরাসটার বা ব্যাকটেরিয়াটার, প্যাথোজেনটার আর কি হতে হবে, তখন দুটো কম্প্যাটিবল হবে এবং অ্যাটাচ হতে পারবে। তো সেই ক্যাপাসিটিটা এখানে গেন করছে হোস্ট
হোস্টের বডিতে এন্টার করার পর, এবং তাই জন্য দেখো এখানে হোস্টের মানে এই যে কমপ্লিমেন্টারি ডিএনএটা তৈরি হয়েছে সেটা কি হচ্ছে নিউক্লিয়াসে চলে যাচ্ছে, এবং নিউক্লিয়াসে চলে গিয়ে কি করছে না হিউম্যানের যে ক্রোমাটিন আছে তার সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে, গিয়েও কি করবে হিউম্যানের যত জেনেটিক্যাল অ্যাক্টিভিটি ছিল, যা যা জিন্সের রেসপন্স ছিল, মানে ওখান থেকে ট্রান্সক্রিপশন হতো, ট্রান্সক্রিপশনের পর আরএনএটা সাইটোপ্লাজমে এসে হিউম্যানের বা যে হোস্টটা আছে তার নেসেসারি যে প্রোটিনসগুলো সেগুলোকে সিনথেসাইজ করতো। এবার ভাইরাস কি করছে নিউক্লিয়াসে গিয়ে হিউম্যানের ওই সেলগুলোকে পুরো নিজের কবজায় নিয়ে চলে আসছে, কোনো কাজ আর ওর নিজের দরকারের হোস্টের যে কাজগুলো যে প্রোটিন সিনথেসিসগুলো দরকার সেগুলো আর হতে পারছে না। ঠিক আছে, তাই আলটিমেটলি তখন কি হবে না এরপরে এই জিনোম থেকে এই জিন থেকে যে ট্রান্সক্রিপশনটা হবে যে ট্রান্সলেশনটা হবে সেগুলো সবই হবে ভাইরাল জিনোমের ট্রান্সক্রিপশন, এবং ট্রান্সলেশন হয়ে ভাইরালের জিনোমের নেসেসারি যে প্রোটিনসগুলো, মানে ভাইরাসের ধরো এই যে ক্যাপসিড প্রোটিন দরকার, কভার প্রোটিন দরকার, ভাইরালের আরএনএর যে প্রোটিনসগুলো দরকার, আরএনএর যে কম্পোনেন্টসগুলো দরকার, যে জিন্সগুলো দরকার সেইগুলোর ফর্মেশন এবং রেগুলেশন হবে। তাহলে হলে কি হচ্ছে না এরপরে দেখো নিউ ভাইরাল আরএনএ ফর্ম করে গেল, এবং আরএনএর সাথে প্রোটিনস তৈরি হয়ে সেই প্রোটিনসগুলো এখানে কভার করে অনেক নতুন মানে ভাইরাস তৈরি হচ্ছে, তার মানে ভাইরাসের মাল্টিপ্লিকেশন হচ্ছে এই হোস্টেড সেলের মধ্যে। এবার তাহলে যে ধরো এই ইনফেক্টেড পার্সনটার কাছে আসছে তার ড্রপলেটস সাথে তার বডি থেকে রিলিজড যে ড্রপলেট আছে সেই ড্রপলেটের থেকে কি হচ্ছে না এই ভাইরাসগুলো নেক্সট কোনো হোস্টকে অ্যাটাক করছে, নেক্সট হোস্ট পেয়ে যাচ্ছে, সেখানে আবার এই একই প্রসিডিওর পারফর্ম করে স্প্রেড করছে, এবং যার জন্যই দেখো দূরত্ব বজায় রাখতে বলছে, বা যে ইনফেক্টেড তার ইউজড কোনো ভাষণপত্র বলো বা তার নিজের রোজকার জীবনে ব্যবহৃত জামা কাপড় এই টাইপের জিনিসগুলো থেকে যাতে দূরে থাকা যায়, কেন কি তার সে যেগুলো ইউজ করছে সেখানে কিন্তু এই ভাইরাস ক্রমাগত তার বডিতে কথা বলার সময় রিলিজ হচ্ছে, তো তার স্নিজিংয়ের সঙ্গে রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো সেই এই মাউথ ড্রপলেটস ন্যাসাল ড্রপলেটসের সঙ্গে ভাইরাস রিলিজ হয়ে ওগুলো নতুন হোস্ট পেয়ে যাচ্ছে এবং সেখানে স্প্রেড করছে, এবং সেটা কিন্তু নতুন মানে এই কোভিডের জন্য বলেও নয়, এটা ন্যাচারাল যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এভাবে স্প্রেড, যেগুলো হিউম্যান টু হিউম্যান স্প্রেড করার ক্যাপাসিটি যাদের আছে তারা মানে হিউম্যান টু হিউম্যান এভাবে স্প্রেড করছে। এবার মেকানিজমটা ডিফারেন্ট, যারা ধরো ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো ডিএনএ কন্টেনিং, তো তাদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশনের কোনো প্রসিডিওর পারফর্ম হবে না, তাদের ক্ষেত্রে নর্মাল ডিএনএটা এন্টার করবে, ডিএনএ এন্টার করে তোমার একেবারে চলে যাবে মানে প্রপার রিজিয়ন সার্চ করবে, সেখানে নিউক্লিয়াসের কোন ক্রোমাটিনের কোন পোর্শনটাতে সে কম্প্যাটিবিলিটি পাবে সেখানে অ্যাটাচ হয়ে যাবে, হয়ে পুরো নিজের কাজকর্ম হোস্টের বডিতে করা স্টার্ট করবে, এবং সেই জন্যই ধীরে ধীরে ইমিউনিটিটা লস করতে থাকে, নিউট্রিশনটা ডিপ্রাইভড হতে থাকে, নর্মাল বডির যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো ধীরে ধীরে স্টপ হতে থাকে, এবং তাই জন্য উইকনেস আসে এবং ডিজিজ কজ হয় আর কি। তো এই ব্যাপারটা একদম বেসিক, এবং দেখো করোনা ভাইরাসও আরএনএ ভাইরাস, আর তোমরা যেটা সিলেবাসে পড়ছো মানে তোমাদের নিটের জন্য পড়তে হয়, বোর্ড এক্সামের জন্য পড়তে হয়, এনসিইআরটি প্রোভাইড করছে, সেখানেও এই প্রসিডিওরটা বলা আছে। তো ইন্টার রিলেটেড দেখো এখনের যা সিচুয়েশান চলছে সেখানের জন্য আমাদের এটা মনে হচ্ছে যে কি করে ও কী অ্যাক্টিভিটি পারফর্ম করছে যার জন্য এটা স্প্রেড হতে পারছে, এবং সেটা কিন্তু আমাদেরই সিলেবাসের পড়ার রিলেটেডও। তাই আমার মনে হয় যে তোমরা এটা রিলেট করে পড়তে পারবে এবং বুঝতে পারবে যে কিভাবে স্প্রেড করছে। তোমরা স্টুডেন্টরা তো এটা বুঝতেই পারছো, এবং তার সাথে সাথে তোমাদের আশেপাশে যারা রয়েছে যারা বায়োলজি রিলেটেড পড়াশোনা করে না, বা তাই জন্য এই সম্পর্কিত ব্যাপারগুলো ট্রান্সলেশনটা বোঝাটা তোমাদেরকে আমি ট্রান্সলেশন বললে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, কিন্তু যেটা বোঝা সম্ভব হবে না তাদের পক্ষে। তো আশা করি তোমরা এই ভিডিওটা নিজেরাও দেখতে পারবে এবং তাদের সঙ্গে শেয়ারও করতে পারো, যে যাতে তারাও নিজেরা দেখে কি ঘটনাগুলো ঘটছে আমাদের আশেপাশে এখন সেটা সম্পর্কে মাইনিউট কিছু আইডিয়া, একটা বেসিক কনসেপ্ট যাতে বিল্ড হতে পারে। তো আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখান থেকে অবশ্যই কোশ্চেন্স প্র্যাকটিস করতে ভুলো না, নিটের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমাদের বোর্ড এক্সামে কিন্তু এই মানে ভাইরাল জিনোম কি করে স্প্রেড করে, ভাইরাস কি করে বডিতে স্প্রেড করছে এবং ডিজিজ কজ করছে বা মাল্টিপ্লিকেশন করছে, সেখান থেকে কিন্তু 5 মার্কস 3 মার্কসের কোশ্চেন্সও আসে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আরও কিছু ডাউটস থাকে এটা নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ।